আসসালামু আলাইকুম। বাংলাদেশের জঘন্য ব্যাটিং ডিসপ্লে চলছে, চলবেই। এটি একটি কন্টিনিউয়াস প্রসেস যার শেষ কোনোদিন হবে না। লিটন দাস এবং মাহমুদুল্লাহ রিয়াদ স্পেসিফিকভাবে আমি এই ২ জন প্লেয়ারের কথা বলতে চাই। কারণ এই দুটো প্লেয়ার যে দলে রয়েছে, সেই দলের মোমেন্টাম নষ্ট করে দেওয়ার জন্য এই দুটো প্লেয়ারই যথেষ্ট। শুরুতে আসি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। ভাই আমার একটি সাজেশন এই লোকটিকে যে, এই লোকটির যথেষ্ট বয়স হয়ে গেছে। তার যথেষ্ট তিনি খেলে ফেলেছেন, বাংলাদেশের জন্য অনেক করেছেন। তার না আর এর চেয়ে বেশি কিছু করার প্রয়োজন নেই। মানে আমার কাছে অন্তত মনে হয়। এই ভদ্রলোকের এখন উচিত তার যে সম্মানটুকু আছে সেই সম্মানটুকু নিয়ে সসম্মানে তিনি এই সিরিজ শেষে তার উচিত অবসর নিয়ে নেওয়া। মানে কোন লেভেলের থার্ড ক্লাস মেন্টালিটির প্লেয়ার এটি আপনি চিন্তা করে দেখেন যে, যেই পজিশনে বাংলাদেশ তো লাস্ট ম্যাচ খেলেছিল বিশ্বকাপে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তখন এই মাহমুদুল্লাহ রিয়াদি ব্যাট করছিলেন শেষের দিকে। তখন ১৯ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৩ রান। এটি করতে পারলে বাংলাদেশ সেমিফাইনালে খেলতো। সেই পজিশনে তিনি নূর আহমেদের আপনাদের মনে আছে একটি ওভারের ৫টি বল তিনি ডেডলি ডিফেন্স করেছিলেন। সেই ব্যাটসম্যান আজকে যখন দল ৩ উইকেট হারিয়ে ক্রাইসিস মোমেন্টে চলছে দলের, সেখানে তিনি তার ইনিংসের খেলা মাত্র দ্বিতীয় বলে স্টেপ আউট করে ছক্কা মারতে যান। মানে কতটা জঘন্য মেন্টালিটি, কতটা জঘন্য নিকৃষ্ট চিন্তাভাবনা একজন ব্যাটসম্যানের মাথায় থাকলে এই ধরনের ব্যাটিং ডিসপ্লে করতে পারে। সো আমি বলব এই ভদ্রলোককে যে তিনি সসম্মানে দল থেকে বিদায় নিক, চলে যাক। অথবা কিছুদিন পর দেখবেন যে লোকজনের মানে গালিগালাজ, তার ফ্যামিলিকে নিয়ে গালিগালাজ করবে কিছুদিন পর। এসব কথা শুনে তাকে আসলে অবসরে যেতে হবে। এখন দল ম্যানেজমেন্ট তো আর তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে না। আমাদের ম্যানেজমেন্টও তো সেরকম। আচ্ছা, আরেকজন হচ্ছে দ্য ক্লাসিক্যাল মোস্ট বিউটিফুল ব্যাটসম্যান মোনালিসা খ্যাত, ঠিক আছে? লিটন দাস। মানে এই মাহমুদুল্লাহ রিয়াদের তো মানে দীর্ঘদিন পর এখন বয়স হয়ে গেছে, তার হয়তো মাথা-টাথা ঠিক নেই। ঠিক আছে? আর এই মানে চিপ মেন্টালিটির যে আরেকজন প্লেয়ার বর্তমানে যদি মানে থার্ড ক্লাস ব্যাটিং করার মতো যদি একজন কেউ থাকে তার মধ্যে ১ নাম্বারে থাকবে যে লিটন দাস। ভাই ২০১৪ সাল থেকে খেলছেন আন্তর্জাতিক ম্যাচ। ঠিক আছে? ১০ বছর হয়ে গেছে। আজকে আপনারা দেখলেন এখনও তার শট সিলেকশন এরকম। কিছুদিন আগে মনে আছে যে টেস্টে শেষ বিকেলে তিনি নেমে ১ম বলে ৬ মারতে গিয়ে বল উপরে তুলে দিয়ে আউট হয়েছিলেন। এই ব্যাটসম্যানের যদি আপনি ১০০টি আউট দেখেন তার মধ্যে 95 মানে ৯৫টি আউটই আপনি দেখবেন যে এই ধরনের থার্ড ক্লাস আউট। ঠিক আছে? একবারে লো গ্রেডের, একবারে জঘন্য, একবারে বাজে মাইন্ড থিংকিং এর একজন ব্যাটসম্যান হচ্ছেন লিটন দাস। ঠিক আছে? এই ব্যাটসম্যানের আসলে মানে এর চেয়ে ভালো কিছু করা সম্ভব না, পসিবল না তাকে দিয়ে। আমি আপনাকে আজকে একটি কথা বললাম, আপনারা এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন, আপনারা লিখে রাখতে পারেন। এই ব্যাটসম্যান যখন ক্যারিয়ার শেষ করবে, তার এভারেজ, তার সবকিছু এই একইভাবে চলতে থাকবে। এর চেয়ে বেটার এই ব্যাটসম্যানকে দিয়ে কোনোদিন আর পসিবল না। যে ১০ বছর খেলার পরও যার খেলার মধ্যে অ্যাপ্রোচে কোনো ধরনের পরিবর্তন আসে না, শট সিলেকশন যে করতে পারে না, সেই প্লেয়ার জীবনে ভালো করতে পারবে না। ইন্ডিয়ান টিমে যদি এই ধরনের ব্যাটসম্যান খেলতো না, তাকে ইন্ডিয়ান এ দলেও খেলার সুযোগ করে দিত না ইন্ডিয়ানরা। ঠিক আছে? তার ভাগ্য ভালো যে সে বাংলাদেশ টিমে খেলছে। ভাই কোন টিমে আপনি দেখেছেন? উগান্ডার কোনো টিমেও দেখবেন না যে একটি ব্যাটসম্যান তার ফার্স্ট ওভার খেলছেন, প্রথম একটি নতুন উইকেটে খেলা হচ্ছে, প্রথম ওভারের খেলা চলছে, মাত্র পঞ্চম বলে তার ফেস করা দ্বিতীয় বলে অফসাইডে প্রায় ওয়াইডের কাছাকাছি একটি বল, সেটি তিনি লেগ সাইডে ছক্কা মারতে যাচ্ছেন। মানে এই ধরনের বাজে মেন্টালিটির ব্যাটসম্যানদেরকে নিয়ে বাংলাদেশকে বর্তমানে খেলতে হচ্ছে। তারপরও বাংলাদেশের ম্যানেজমেন্টের টনক নড়ছে না যে তারা প্লেয়ারগুলো রিশাফল করে নতুন করে দেখবে। ভাই বারবারই এক কথা বলে যে আমাদের প্লেয়ার কোথায়? আরে ভাই প্লেয়ার কোথায় মানে? আপনার এই প্লেয়ার হচ্ছে না, এরা তো প্রুভেন প্লেয়ার যে এদেরকে দিয়ে হবে না। তাহলে আমি বারবার কেন তাকে খেলাবো? আমার অপশন কেন এ আর বি এর মধ্যে আটকে থাকবে? আমার অপশন যখন এ পারছে না, বি পারছে না, তখন আমি সিতে যাব। সিতে না পারলে ডিতে যাব। তো যাই হোক, আসলে এদেরকে নিয়ে বলা মানে নিজের সময় নষ্ট করা। এখন যদি আসি পুরো ম্যাচের দিকে, তাহলে বাংলাদেশ যে ধরনের জঘন্য পারফরমেন্স করে আসছিল ব্যাটিংয়ে, অন্তত টেস্ট ম্যাচে, সেটির ধারাবাহিকতা একবারে সুন্দরভাবে ধরে রেখে তারা এখানেও এই ধরনের চমৎকার একটি ব্যাটিং উইকেট, আপনারা দেখেছেন যে ভারত যখন ব্যাটিং করেছিল তাদের কোনো ব্যাটসম্যানকে দেখে মনে হয়েছে যে উইকেটে খেলতে কষ্ট হচ্ছিল। তারা তো কত ফ্লুয়েন্ট ব্যাটিং করছিল। হ্যাঁ, অবশ্যই স্কিলে পার্থক্য রয়েছে, বাট এরকম ভালো পিচে যেখানে ২০০ রানের পিচে আপনি তো ১৬০ করবেন, ১৫০ তো করবেন নাকি?
তো যাই হোক, বাংলাদেশ যেটা বললাম যে জঘন্য ব্যাটিং ডিসপ্লে বজায় রেখে তারা তাদের মতো করে খেলেছে। 20 ওভারের আগেই তারা অল আউট হয়ে গেছে, মাত্র 127 রান করতে পেরেছে। যেখানে ওপেনিংয়ে তো বললাম, এগুলোকে নিয়ে আসলে আর কিছু বলার নেই। আজকে ইমনকে সুযোগ দেওয়া হয়েছে, তিনি শুরুটা ভালো করেছিলেন বাট কন্টিনিউ করতে পারেনি, ব্যাড লাক আমি বলবো। তাকে পরবর্তী ম্যাচে চাইবো যে সে ভালো করুক, এই ধরনের পিচে তার ভালো করা উচিত বলে আমি মনে করি। এরপর মিডল অর্ডার নিয়ে আসলে কিছু বলার নেই। আর ভাই ক্যাপ্টেন শান্ত, ঠিক আছে, এই যে একটি ব্যাটসম্যান আমরা পেয়ে গেছি 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি কোটায়, তাকে আর কতদিন খেলাবেন? ঠিক আছে, যেই ব্যাটসম্যান টি-20তেও রিভার্স সুইপের উপর ডিপেন্ড করে খেলে, এই ব্যাটসম্যানকে নিয়ে আপনি কী করবেন? মানে হাস্যকর এইসব ব্যাটসম্যানকে দেখে। তারপর আরেকজন আছে নিচের দিকে, জাকের আলী অনেক, তাকে নামিয়ে দেওয়া হচ্ছে মিরাজের আগে। ভাই মিরাজ কোনো সময় টি-20তে 7 নম্বর 8 নম্বরে ব্যাটিং করার মতো ব্যাটসম্যান নয়। তাকে যদি আপনি খেলান, হয় টপ অর্ডারে খেলাবেন অথবা মিডল অর্ডারের সর্বোচ্চ 4-5-এ। এর বাইরে মিরাজকে দিয়ে কোনো সময় আপনি, এর চেয়ে মিরাজ আজকে যেটি করেছে ইনিংস সেভিয়ার, আসলে ম্যাচ মান সম্মান বাঁচানোর মতো যে ধরনের ইনিংস খেলেছেন, এর চেয়ে বেশি কিছু মিরাজকে দিয়ে আপনি শেষের দিকে নামালে পাবেন না। তার সর্বোচ্চ বেস্ট আউটপুট যদি পেতে চান, তাহলে তাকে হয় একবারে টপ অর্ডারে খেলান অথবা সর্বোচ্চ 4 থেকে 5-এর মধ্যে। তো মিরাজ একমাত্র চেষ্টা করেছে, 32 বল থেকে 35 রান করে অপরাজিত ছিল। এর চেয়ে বেশি করার মতো তার কোনো কিছু ছিল বলে অন্তত আমি মনে করি না। আর বোলিংয়ের কথা যদি বলি, ভারতের 3টি করে উইকেট পেয়েছেন আর্শদীপ এবং বরুণ চক্রবর্তী। আপনারা যদি আমার আগের ভিডিও এখনও চাইলে দেখে আসতে পারেন। আমি বারবার বলেছিলাম যে বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব এবং রবি বিষ্ণয়, যদিও বিষ্ণয় আজকে খেলেনি, তারপরও আমি আবারও বলছি এই 3 জন বোলারের কথা আমি মেনশন করছিলাম যে যারা বাংলাদেশকে টাফ টাইম দেবে। প্রুফ আজকে আপনাদের চোখের সামনে, যে 2 জন খেলেছে তাদের বল খেলতে কিন্তু বাংলাদেশের সমস্যা হয়েছে। হ্যাঁ, আর্শদীপ তো বরাবরের মতো ভালো বল করেছে, বাট বরুণ চক্রবর্তী যে 2-1টি বাউন্ডারি হচ্ছে তার বলে, সেগুলো ছাড়া তার বলে কিন্তু ম্যাক্সিমাম ব্যাটসম্যান পিক করতে পারেনি, আউট হয়ে গেছে। সো তিনি যথারীতি 3টি উইকেট পেয়েছেন এবং মায়াঙ্ক যাদব আজকে তার সর্বোচ্চ পেসে বোলিং না করলেও যতটুকু পেসেই বল করেছেন, তাতে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলতে অসুবিধা হয়েছে। 4 ওভার থেকে মাত্র 21 রান দিয়েছেন, 1টি উইকেট পেয়েছেন। আর এই টার্গেটে আসলে ব্যাট করতে নেমে বাংলাদেশের কাছে কোনো ধরনের প্রতিরোধ প্রত্যাশিত ছিল না, তাই হয়েছে কোনো ধরনের প্রতিরোধ বোলাররা গড়ে তুলতে পারেনি। তাসকিন ওভার প্রতি 15 রান করে দিয়েছেন, সারা 15 রান করে। মুস্তাফিজ ওভার প্রতি 12 রান করে দিয়েছেন, ঠিক আছে। 1টি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজ এবং মেহেদী মিরাজ। এছাড়া অভিষেক শর্মা, যিনি এক্সিলেন্ট শুরু করেছিলেন, 7 বল থেকে 16 রান করেছিলেন, বাট আনফর্চুনেটলি সেরা রান আউট হয়ে ফেরত গিয়েছে। এছাড়া যদি অভিষেক শর্মা আর কিছুক্ষণ থাকতেন, আমি মনে করি যে 11 ওভার 5 বল লেগেছে না ভারতের এই রানটি চেস করতে, 132 করেছে তারা, 7 উইকেটে জিতেছে। এই রানটি 10 ওভারের আগে তারা শেষ করে ফেলত। তো যাই হোক, সঞ্জু স্যামসন 29 করেছেন। এছাড়া সূর্যকুমার যাদব 14 বল থেকে 29 করেছেন। আর লাস্টে হার্দিক পান্ডিয়া, তিনি 16 বল থেকে 39 রান করে অপরাজিত ছিলেন। তো এই ধরনের রান করার পর ভারতের কাছে যে ধরনের ব্যাটিং আমরা এক্সপেক্ট করছিলাম, একেবারে সেটিই হয়েছে। মাত্র 11 ওভার 5 বলের মধ্যেই তারা খেলা শেষ করে ফেলেছে। তো এই ম্যাচ নিয়ে আসলে আর কিছু বলার নেই, কারণ বোলারদের এখানে দোষ দেওয়ার মতো আজকে আমি তেমন কিছু দেখছি না। 15 করে কেন 20 করে দিল, আসলে এই ম্যাচে অন্তত বোলারদেরকে নিয়ে বলার মতো কিছু নেই। এখন দেখা যাক পরবর্তী ম্যাচগুলো যে রয়েছে, সেই ম্যাচগুলোতে বাংলাদেশ আরও কত বাজে পারফরমেন্স করতে পারে। এখন আমাদের কাছে মনে হয় সেটি আশা করা ছাড়া আর কোনো আশা নেই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।